রায় তিহানের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি। তিহান মিষ্টি হেসে বলল, উত্তরটা না হয় তুমি খুঁজে বের করো। কথাটা বলে তিহান দরজার দিকে পা বাড়ালো। কয়েক কদম বাড়ানোর পর পেছন ফিরে ঘুরে বলল, তাড়াতাড়ি ভাইয়ার রাগ ভাঙানো কাজে লেগে পড়ো, তা না হলে তোমার রাগ ভাঙাতে কাঠখড় পোড়াতে হবে। কথাটা বলে তিহান রায়কে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে চলে গেল। রায় তিহানের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে তিহানের বলা কথাগুলোর মানে খুঁজতে লাগলো। তীব্রর কাজে আর তিহানের কথা শুনে রায়ের সন্দেহটা কেন যেন বেড়ে গেল। হয়তো রায় ওর একটু বেশিই ভাবছে। আকাশে আজ পূর্ণরূপে চাঁদ উঠেছে। চাঁদ তার রূপালি আলো ঢেলে মেলে ছড়িয়ে দিয়েছে পৃথিবীর বুকে। তার সাথে পাল্লা দিয়ে তারাগুলো তাদের টিমটিমে আলো নিয়ে আকাশের বুকে জ্বলজ্বল করছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে একের পর এক সিগারেট শেষ করে চলেছে অজানা ব্যক্তি। হাতে থাকা সিগারেটের শেষ টান দিয়ে সিগারেটটা নিচে ছুঁড়ে ফেলল। আকাশের বুকে জ্বলজ্বল করতে থাকা চাদরটার দিকে মুখ করে ধোঁয়াগুলো উড়িয়ে দিয়ে বিড়বিড় করে বলে উঠল, জানো চাঁদ, আকাশের বুকে তোমাকে দেখে আমার হিংসে হচ্ছে, ভীষণই হিংসে হচ্ছে। তুমি তো ঠিকই তোমার উজ্জ্বলতা ফিরে পেয়েছো, তাহলে আমার চাঁদটা কেন তার উজ্জ্বলতা ফিরে পাচ্ছে না? কেন তার মিষ্টি হাসির মুখখানে মেঘের আড়ালে ঢাকা পড়ে রয়েছে? আচ্ছা, তাকে কি কখনো আগের রূপে ফিরে পাবো না? কখনো আমার মনের সব কথা বলতে পারবো না? কখনো কি তাকে নিজের বক্ষ পিঞ্জরে আটকে রাখতে পারবো না? ফজরের আজানের মিষ্টি সুর কানে যেতেই ঘুম ছুটে গেল রায়ের। রায় অলসতা না করে বেড থেকে নেমে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। অজু করে নামাজ আদায় করে কিছুক্ষণ দোয়া দুরুদ পাঠ করে নিল। আজ আর বিছানায় পিঠ লাগাতে ইচ্ছে হলো না, তাই সকাল সকাল সবার জন্য চা করার চিন্তা করে কিচেনে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালো। ফজরের নামাজ শেষ করে কিছুক্ষণ বেলকনিতে হাঁটাহাঁটি করে বেলকনিতে রাখা চেয়ারে চোখ বন্ধ করে বসে রয়েছে ফরিদ খান। এটা তার প্রতিদিনের রুটিন। সকালে হাওয়া গায়ে না লাগালে তার দিনটাই কেমন যেন পানসে লাগে। রাই ট্রেতে করে চা আর হালকা নাস্তা নিয়ে ফরিদ খানের দরজার সামনে এসে দাঁড়ালো। হাতে ট্রে থাকায় দরজায় নক করতে পারল না। বেলকনি আর রুমের দরজা বরাবরই হওয়াতে বেলকনিতে বসে থাকা ফরিদ খানকে দেখতে তার অসুবিধা হলো না। রায় কিছুটা ভয় আর সংকোচ নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা আসবো? রায়ের ডাকটা যেন ফরিদ খানের একেবারে মনের ভিতর গেঁথে গেল। ফট করে চোখ খুলে ফরিদ খান পেছন দিকে তাকাতেই দেখে রাই ট্রে হাতে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। ফরিদ খান ছোট করে উত্তর দিল। ফরিদ খানের অনুমতি পেয়ে রায় গুটি গুটি পায়ে ফরিদ খানের দিকে এগিয়ে গেল। ফরিদ খানের পাশে থাকা ছোট্ট টেবিলটার উপর ট্রেটা রেখে মিনমিনে গলায় বলল, বাবা আপনার চা। ফরিদ খান গম্ভীর গলায় বলল, তুমি নিয়ে আসলে যে, ছোট বৌমা কোথায়? রায় মিনমিনে গলায় বলল, ছোট মা তো বাড়িতে নেই, তাই আমি। ফরিদ খান কিছু না বলে চায়ের কাপটা হাতে তুলে দিল। রাইও আর কোনো কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে বড় করে নিঃশ্বাস ফেলল। ফরিদ খানকে সে জমের মতো ভয় পায়। এই বাসায় আসার পর সে তার সাথে জেচে পড়ে কখনোই কথা বলেনি, আজই প্রথম। তাই ভয়টা আরও বেশি জেকে ধরেছিল। তীব্র আয়নার সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। রায় অনেকক্ষণ ধরে তীব্রর পেছনে কাচুমাচু করে দাঁড়িয়ে রয়েছে কিছু বলার জন্য, কিন্তু বলার সাহস পাচ্ছে না। কাল রাতেও রায় সাহস করে তীব্রর সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু পারেনি, কেননা তীব্র রাগ করে আর রুমে আসেনি। তাই তো আজ তীব্রর রাগ ভাঙতে বহু কষ্ট করে নিজেকে প্রস্তুত করেছে। যেভাবেই হোক তার তীব্রর রাগ ভাঙাতে হবে, তা না হলে ফাইজা তাকে কাঁচা চিবিয়ে খাবে। তীব্র রেডি হচ্ছে আর আয়নার মাধ্যমে রায়কে পর্যবেক্ষণ করছে। রায় কিছুক্ষণ কাচু কাচু করে হাতের মধ্যে ওড়নার কোনা পেঁচাতে পেঁচাতে বলল, সরি। রায়ের কথা শুনে তীব্রর হাত থেমে গেল। তীব্র রায়ের কথা শুনেও না শোনার ভান করে পুনরায় নিজের কাজ করতে লাগলো। রায় তীব্রর মাঝে কোনো হেলদোল না দেখে পুনরায় কাঁদো কাঁদো গলায় বলল, ও মিস্টার ভিলেন, বললাম তো সরি, আর হবে না। রায়ের এমন কথা শুনে তীব্রর ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। মুহূর্তের মধ্যে সেটা ধামাচাপা দিয়ে রায়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আর যদি হয় তখন? রায় মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, বললাম তো আর হবে না। তীব্র রায়ের সামনে এসে ফিসফিস করে বলল,
নেক্সট টাইম যদি ভুল করেও আমায় না জানিয়ে বাসা থেকে বের হও, তাহলে কালকে যেটা বলেছি সেটাই করব। পা ভেঙে রুমে বসিয়ে রাখবো। তীব্রর শান্ত গলার থ্রেড শুনে রায় ভীতু চোখে মাথা তুলে তীব্রর দিকে তাকাতেই তীব্র রায়ের কপালে আদর দিয়ে দিল। তীব্রর কাজে রায়ের চোখ বড় বড় হয়ে গেল। তীব্র রায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে রায়ের নাক টেনে দিয়ে বলল, এইভাবে দেখার কিছুই নেই, সুন্নত আদায় করছি। অন্যগুলোর সাথে আরও একটা না হয় আজ থেকে যোগ করে নিলাম। তীব্র কথাগুলো বলে মিষ্টি হেসে অফিস ব্যাগ করে রুম থেকে বের হয়ে গেল। রায় এখনো বোকার মতো সেখানেই দাঁড়িয়ে রইল। কপালে হাত দিয়ে তীব্রর কথাটা মনে মনে রিপিট করতে লাগলো। তীব্রর কথার মানে বুঝতে পেরে অটোমেটিক তার মুখ হাঁ হয়ে গেল। ফাহাদ বেঘরে ঘুমাচ্ছে। ফোনের রিংটোনের শব্দে তার ঘুম ছুটে গেল। ঘুম ঘুম চোখে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে হ্যালো বলতেই অপর পাশ থেকে মেয়েলি ঝাঝালো কণ্ঠে ভেসে এলো। একবারে গড় গড় করে মেয়েটি কথাগুলো বলে ফট করে লাইন কেটে দিল। সকাল সকাল ঘুম থেকে উঠে এমন সব থ্রেড শুনে ফাহাদের মাথা গরম হয়ে গেল। হাতে থাকা সেলফোনটা দেয়ালের দিকে ছুঁড়ে পেরে চেঁচিয়ে বলল, আমাকে হুমকি দেয়? এই ফাহাদ আহমেদকে হুমকি দেয়? তুই যেই হোস না কেন, তোকে আমি খুন করব, জাস্ট খুন করব। হুট করে মাঝ রাস্তায় অপরিচিত একটা মেয়ে এসে জড়িয়ে ধরাতে হকচকিয়ে গেল ফাহাদ। নিজের এত কাছে অন্য একটা মেয়ের অবস্থান বুঝতে পেরে মুহূর্তে কপালের রগ ফুলে উঠল। শরীরের মধ্যে মনে হয় জ্বালা পোড়া শুরু হয়ে গেল। ফাহাদ মেয়েটাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে রাগী গলায় বলল, কি হচ্ছে কি? এটা কোন ধরনের অভদ্রতা? ছাড়ুন আমাকে। মেয়েটি হাতের বাঁধন আরেকটুকু টাইট করে ভীতু গলায় বলল, প্লিজ নড়াচড়া করবেন না, যেভাবে আছেন ঠিক সেইভাবেই থাকুন। ফাহাদ চেঁচিয়ে বলল, হোয়াট? কী সব বলছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ছাড়ুন আমাকে। মেয়েটি করুণ কণ্ঠে বলল, আমার মাথা খারাপ হয়নি, মাথা সম্পূর্ণ ঠিক আছে। কিছু বখাটের ছেলে আমার পিছু নিয়েছে, প্লিজ আমায় হেল্প করুন। মেয়েটির কথা শুনে ফাহাদ আশেপাশে তাকিয়ে বলল, কোথায় বকাটের ছেলে? আমি তো রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না। মেয়েটার কথা শুনে ফাহাদ ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকাতেই দেখল কয়েকটা ছেলে ওদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নিজেদের সাথে কিছু বলে সামনের দিকে আর পা না বাড়িয়ে উল্টো পথে হাঁটা ধরল। ছেলেগুলো চলে যেতেই ফাহাদ গম্ভীর গলায় বলল, ওরা চলে গেছে, এবার ছাড়ুন। ফাহাদের কথা শুনে মেয়েটি হাতের বাঁধন আস্তে আস্তে ছুটে গেল। মেয়েটির হাত থেকে ছাড়া পেতেই ফাহাদ কোনো কিছু না বলে মেয়েটির গালে ঠাটিয়ে এক চর বসিয়ে দিল। ফাহাদের কাজে মেয়েটি ফ্যাল করে গালে হাত দিয়ে ফাহাদের দিকে তাকিয়ে রইল। ফাহাদ মেয়েটিকে চর মেরেও যেন নিজের রাগ দমাতে পারছে না। ফাহাদ ধমকে বলে উঠল, হে ইউ, কোন সাহসে তুমি আমাকে জড়িয়ে ধরেছ? নির্লজ্জ বেহায়া মেয়ে, লজ্জা করে না অপরিচিত একটা ছেলেকে জড়িয়ে ধরতে? তোমার মতো ছ্যাঁচড়া মেয়ে আমি দ্বিতীয়টা দেখিনি। ফাহাদের ধমক আর ঝাঝালো গলার কথা শুনে মেয়েটি ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। মেয়েটির কাজে ফাহাদ ভ্যাবা চাকা খেয়ে গেল। মুহূর্তের মধ্যে নিজের রূপে ফিরে গিয়ে ধমক দিয়ে বলল, এই মেয়ে, বাচ্চাদের মতো এভাবে কাঁদছো কেন? ফাহাদের ধমক খেয়ে মেয়েটি কেঁপে উঠল। ভ্যা ভ্যা করে কান্না থামিয়ে ফোপাতে লাগলো। মেয়েটির কথা শুনে ফাহাদ এবার মেয়েটির দিকে ভালো করে নজর দিল। মেয়েটির পরনে হোয়াইট টপস আর ব্ল্যাক স্কার্ট, গলায় ওড়না ঝুলানো, ফর্সা গোলগাল চেহারার অধিকারী মেয়েটার কান্নার কারণে নাকের ডগা অনেকটা লাল হয়ে গেছে। সব মিলিয়ে মেয়েটিকে দেখতে আসলে অনেকটা বাচ্চা লাগছে। মেয়েটাকে এভাবে কান্না করতে দেখেও ফাহাদের নিজের কাজের জন্য মনে কোণে অনুশোচনা কাজ করবে না। ফাহাদ রাগী গলায় বলে ওঠে, বাচ্চা যখন তখন একা রাস্তা বের হয়েছে কেন? মেয়েটি নাক টেনে ফাহাদের কথার উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল। আপনার কাছে রুমাল আছে? মেয়েটির কথা শুনে ফাহাদ মেয়েটির দিকে ভ্রু কুচকে তাকাতেই মেয়েটি পুনরায় নাক টেনে বলল, কান্নার কারণে নাকে পানি চলে এসেছে, নাক মুছবো। মেয়েটির কথা শুনে ফাহাদ বিড়বিড় করে বলল। ডিসকাস্টিং। মেয়েটি ফাহাদকে চুপ করে থাকতে দেখে পুনরায় জিজ্ঞেস করল, আপনার কাছে রুমাল নেই? ফাহাদ কাট কাট গলায় বলল, না, নেই। ফাহাদের কথা শুনে মেয়েটি নাক টেনে ফাহাদের অনেকটা সামনে চলে গেল।
ফাহাদ কিছু বোঝার আগেই ফাহাদের শার্টের কোণা দিয়ে নাক মুছে দিল। মেয়েটির কাজে ফাহাদ স্ট্যাচু হয়ে গেল। ব্যাপারটা যখন বুঝতে পারল তখন বাজ খাই গলায় চেঁচিয়ে বলল। ইউ, কি করলে তুমি এটা? মেয়েটি অবাক হওয়ার ভান ধরে বলল, হাই আল্লাহ, আপনি কানা নাকি? দেখতে পারেন না কি করেছি? ফাহাদ রাগে কিরমির করতে লাগলো, বলল, তোমার সাহস তো কম না, তুমি আমার শার্ট দিয়ে হাই আল্লাহ, এতে সাহসের কি হলো? আপনি কাঁদিয়েছেন, আপনার কারণে আমার নাকে পানি এসেছে। আপনার সাথে মুছবো না তো কার সাথে মুছবো? তাছাড়া আপনার কাছে তো রুমাল চেয়েছি, রুমাল নেই, কিছু নেই, তাহলে আমি কি করব? ফাহাদ রাগে নিজের চুল টেনে দাঁতে দাঁত চেপে বলল, আমার সামনে থেকে তাড়াতাড়ি যাও, তা না হলে তোমাকে যে আমি কি করবো তা আমি নিজেও জানি না। মেয়েটা ভেঙচি কেটে বলল, আসছে আমার সামনে থেকে যাও বলতে? রাস্তাটা কি আপনার যে আপনার কথা মতো আমি এখান থেকে চলে যাব? ফাহাদ মেয়েটার দিকে রক্তচক্ষু করে তাকিয়ে বলল। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মেয়েটা কোমরে হাত দিয়ে বলল, বাড়াবাড়ি কি দেখেছেন? ভালোই ভালোই কেটে পড়ুন, তা না হলে মানুষ জড়ো করে এমন মায়ের খারাপও একেবারে সোজা হয়ে যাবেন। মায়ের ঠেলায় শিখে যাবেন মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়। প্রথম থেকেই ধমকের উপরে ধমক দিয়ে চলেছে। কোথায় আমার মতো মিষ্টি একটা মেয়ের সাথে মিষ্টি করে কথা বলবে, তা না করে শুধু ধমকাচ্ছে। ফাহাদ মেয়েটার দিকে তেড়ে গিয়ে বলল। ইউ, তোমাকে আমি ফাহাদকে আর কিছু বলতে না দিয়ে মেয়েটি ফাহাদের গাল টেনে দিয়ে মুখের মধ্যে হাসির রেখা টেনে বলল, ওলে আমার হিরো রে, বেশি লাগিয়েছি, দিলাম তোমায়, থাক আর লাগাতে হবে না, আমি চলে যাচ্ছি, নিজের খেয়াল রেখো, লাভ ইউ। মেয়েটি হাত দিয়ে ফ্লাইং কিস ছুঁড়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। ফাহাদ যেন মেয়েটির কাজে কথা বলতে ভুলে গেল। ফ্যালফ্যাল করে মেয়েটি যাওয়ার দিকে তাকিয়ে রইল। রায় বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে নানান কথা ভাবছে। হঠাৎ সকালের তীব্রর করা কাজের কথা মনে পড়তেই আপনা আপনি নিজের হাত কপালে চলে গেল। মুহূর্তেই মুখের মধ্যে একরাশ লজ্জারা এসে ভিড় জমালো। রাইজু, এমন খাম্বার মতো দাঁড়িয়ে কপালে হাত দিয়ে কি ভাবছিস? সেই কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? ফাইজার জোর গলার কথা শুনে রায় হক চকিয়ে গেল। কপাল থেকে হাত নামিয়ে থতমত খেয়ে বলতো, কই কিছু না তো। ফাইজার রায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে রাগী গলায় বলল, ওই ছেমরি, কিছু যদি নাই ভাবোস তাহলে এতগুলো যে ডাক দিলাম জবাব দিলি না কেন? রায় মিনমিনে গলায় বলল। শুনতে পাইনি। ফাইজা কপট রাগ দেখিয়ে বলল, শুনতে পাবি না কেন? কানে কি তুলা দিয়া রাখছস? রায় অসহায় ফেস করে ফাইজার দিকে তাকিয়ে বলল, আরে এমন রাগ করছিস কেন? বললাম তো শুনতে পাইনি। ফাইজা রায়ের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, সকাল থেকেই তোকে অন্য রকম লাগছে, সত্যি করে বল তো কি হয়েছে? ভাইয়ার রাগ ভাঙছে? ফাইজার কথার প্রতি উত্তরে রায় কপট রাগ দেখিয়ে ঝাঁঝালো গলায় বলে উঠল, বান্দরনি, তোর মতো বেস্টু যার থাকবে তার শত্রুর প্রয়োজন হবে না। জীবনে যা না করছি তাও আজ তোর কথা রাখার জন্য করলাম। সে রাগ করুক বা যাই করুক তাতে আমার কি? তার রাগে আমার কি যে আসে? রায় ভেঙচি কেটে বলল, ওই স্যার ঢং করতে হবে না, আমার মুখ খোলাও না। এখন যেটা জিজ্ঞেস করছি সেটা বল। রায় কথা না বাড়িয়ে ছোট করে উত্তর দিল। হুম। ফাইজা খুশি হয়ে রায়ের গলা জড়িয়ে ধরে বলল, এই না হলে আমার বেস্টু? সরি রে দোস্ত, আমার জন্য তোর ভাইয়ার বকা শুনতে হলো। রায় আকাশের দিকে তাকিয়ে আনমনে বলল, ফাইজু, লোকটা এমন কেন বলতে পারিস? এর হাব ভাব মতি গতি কিছুই আমি বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হয় লোকটা পুরোই পাগল। ফাইজা মুচকি হেসে বলল, হ্যাঁ, তোর জন্য। রায় কপালে ভাঁজ ফেলে ফাইজার দিকে তাকিয়ে বলল, আমার জন্য মানে? ফাইজা কথা ঘুরিয়ে বলল, তোর জন্য পাগল। কখন বললাম?
বললাম তোর মতো পাগল। রাই ফাইজার দিকে চোখ রাঙিয়ে তাকাতেই ফাইজা রাইয়ের হাত থেকে বাঁচার উদ্দেশ্যে বলল, মনে হয় তিহান ডাকছে, তুই থাক, আমি আসছি।